গত ৭ই নভেম্বর একটা পত্রিকা বেরিয়েছিল। আমার এই ঘটনাটি আমার পড়া হয়ে ওঠেনি। আমি অন্যান্য পত্রিকা ঘাঁটতে ঘাঁটতে আজ সেই পত্রিকাটি হাতে পেলাম। সেই ঘটনাটি পেলাম বলে আপনাদের সামনে একটু তুলে ধরছি। কি সেখানে লেখা আছে সেটা ছিল ৭ই নভেম্বরের একটা ঘটনা। ৭ই নভেম্বর সেই পত্রিকায় বেরিয়েছিল যে বিশ্ববরেণ্য বৈজ্ঞানিক ম্যাডাম কুরির জন্মদিন হচ্ছে ৭ই নভেম্বর। তার যুগান্তরকারী আবিষ্কারগুলোর ওপর দাঁড়িয়ে আজকের বিজ্ঞান। চারিত্রিক দোষে প্রত্যক্ষভাবে দুষ্ট কত পুরুষ তার কর্মজগতে নন্দিতই হয়েছেন, হয়ে চলেন, ক্রেডিট নেন কেউ কেউ। অথচ ভাবতেও আশ্চর্য লাগে, এত বড় একজন বিজ্ঞানী মহিলা হওয়ার অপরাধে অপরাধী হয়েছিলেন, কত বড় যাতনা তাকে সহ্য করতে হয়েছিল। আসলে কি জানেন তো, সর্বধর্মেই চরিত্রহীনা নারীর জন্য কড়া শাস্তির বিধান কিন্তু রয়েছে, কিন্তু চরিত্রহীন পুরুষদের জন্য সেরকম কিছু বিধান কিন্তু নেই। মাদাম কুরি লড়াইয়ের দ্বিতীয় নাম। তখনকার পুরুষ শাসিত সমাজের মেধাবিনী রাজত্বর করার একটা দ্যোতক তিনি। আপনি অত বছর যদি পেরে থাকেন, অত বছর আগেও যদি পেরে থাকেন, তাহলে আমরা 100% হলেও নিশ্চয়ই পারব। তার প্রথম মানুষ হিসেবে দুবার তিনি নোবেল জয়ী পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার তিনি দুবার পেয়েছিলেন, একবার নয়। মানুষ একবারই পেতে পারে না, তিনি দুবার নোবেল জয়ী হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। তিনি ইতিহাসের গৌরব। সেই কুখ্যাত, সেই আঘাতপ্রাপ্ত, সেই গুজবগুলো মুছে গেছে, ঝরে গেছে আবর্জনায়, মেয়েদের মতো। এটাই হয়, আঘাত পেলেও থামবেন না, জানবেন আপনার কাজগুলোই কিন্তু রয়ে যাবে। যতই আপনি আঘাত পান, কাজগুলো কিন্তু রয়ে যাবে, বাকি সব কিন্তু হারিয়ে যাবে। এটা হচ্ছে ঘটনা। এটা আমি একটু তথ্যসূত্র থেকে এগুলো পেয়েছি। এবার আমি আপনাদের আসল ঘটনায় আসি। ম্যাডাম কুরির কী ধরনের জঘন্যভাবে তিনি সমাজের কাছে কি ধিক্কৃত হয়েছিলেন, সেই ঘটনা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই জানেন ঘটনাগুলি, তবুও আমি একটু বলার চেষ্টা করছি। ঘটনাগুলি শুনলে বুঝবেন যে ম্যাডাম কুরি কী জিনিস ছিলেন। মানে ম্যাডাম কুরিকে প্রথমবার তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। দ্বিতীয়বার যখন নোবেল পুরস্কার পেলেন, তাকে সেই নোবেল পুরস্কার আসার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল কি, যে আপনাকে নোবেল পুরস্কারটা দেওয়া হচ্ছে, কিন্তু প্লিজ আপনি প্রাইজটা নিতে আসবেন না, কারণ এমন চরিত্রহীনা নারী পুরস্কার নিতে এলে বদনাম হবে আমাদের। আমরা আপনাকে আপনার বাড়িতেই আমরা প্রাইজটা পৌঁছে দেব। এটা মাদাম কুরিকে জানানো হয়েছিল দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার পর। সালটা ছিল 1911 সাল। সারা দুনিয়া চমকে দিয়ে দ্বিতীয়বারের জন্য নোবেল প্রাইজ ঘোষণা হলে ম্যাডাম কুরির নামে। তার আগে দ্বিতীয়বার কিন্তু কেউ নোবেল প্রাইজ পাননি, তাও আবার দুটো আলাদা আলাদা বিভাগে। অথচ কি আশ্চর্য, নাম ঘোষণা করেই স্টকহোমের নোবেল কমিটি তড়িঘড়ি ম্যাডাম কুরিকে চিঠি লিখলেন, দয়া করে আপনি পুরস্কারটা নিতে আসবেন না, আমরা আমাদের বদনাম চাইছি না, প্লিজ ম্যাডাম, আমরা আপনার পুরস্কারটি বাড়িতে পাঠিয়ে দেব। চিঠিটা পাওয়ার পর মাদাম কুরি বিস্মিত হয়েছিলেন, আহতও হয়েছিলেন। 8 বছর আগে তার স্বামী পিয়েরের সঙ্গে যৌথভাবে তিনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন। অসুস্থ অবস্থায় কেউই সেখানে যেতে পারেননি। এবার কেন যাবেন না? তিনি তো কোনো অন্যায় করেননি। দৃঢ়ভাবে তিনি জানিয়ে দিলেন, দেখুন, আপনারা আমাকে বলেছেন সেখানে না গিয়ে প্রাইজটি আপনারা বাড়িতে পাঠিয়ে দেবেন, কিন্তু আমি পুরস্কারটা নিতে যাব, আমি যাবই, ধন্যবাদ। এবার নোবেল কমিটিতে পড়ল মহা ফ্যাসাদে। ম্যাডাম কুরির যখন ইন্টারন্যাশনাল কমিটিতে নাম চূড়ান্ত হয়েছে, তখন তা সে অবধি তো ফরাসি গরম গরম পত্রিকায় লিখেছিল, কিন্তু গরম গরম অনেক লেখা বেরিয়েছিল, সেগুলো এখন ছেয়ে গেছে, কেচ্ছা হয়ে গেছে। বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী মাদাম কুরি নাকি পরকীয়ায় লিপ্ত, তাও আবার তার মৃত স্বামীর ছাত্র পলের সঙ্গে। এই কেচ্ছাটা তার নামে বেরিয়েছে এবং পত্রপত্রিকায় নানাভাবে বেরিয়েছে।
নানা রকম কাল্পনিক প্রতিবেদনে তখন ফরাসি মিডিয়া লাগাতার আক্রমণ করে চলেছে দেশের সবচেয়ে প্রতিভাবান নারীটিকে। দেশের নাগরিকরা জঘন্যতম বিশ্লেষণে ধিক্কার কাটাচ্ছে, ছিছিক্কার করছে। সবার মনেই অসম্ভব চাপা ক্ষোভ ফেটে বেরোচ্ছে। আবার অনেকে উল্লাস করছে, আহা, গত কয়েক দশক ধরে যতই দেশের নাম উজ্জ্বল করুক, মেয়ে হয়ে এত বাড়াবাড়ন্ত কি ভালো বাপু? মেয়ে হয়েছ, আর্ট পড়ো, তা নয়তো সায়েন্স গেছে, সায়েন্স পড়েছে। দেশের পুরুষগুলো বসে আছে আর যত রাজ্যের পুরস্কার তাবড় তাবড় বিজ্ঞান সংস্থার মাথায় কিনা ওই মেয়ে মানুষ। বিখ্যাত প্যারিস বিশ্ববিদ্যালয়ে তাবড় অধ্যাপকরা পড়ানোর সুযোগ পান না, সেখানে কিনা প্রথম মহিলা অধ্যাপক হিসেবে জয়েন করেছেন ওই মাদাম কুরি। না, এতটা মেনে নেওয়া যায় না। এইরকম একটা সুযোগ যখন তাকে কেচ্ছা করার পাওয়া গেছে, কেউ কি ছাড়ে? তার ওপর ম্যাডাম কুরি ফ্রান্সের ভূমিকন্যা নন, পোল্যান্ডের তার জন্ম, অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছেন তিনি, এইরকম কথাও লেখা হচ্ছে। নিজের জগতে এমনি বহু পুরুষ বিজ্ঞানী এটা সহ্য করতে পারছেন না ম্যারিকে, তারাও পরোক্ষ সমর্থনে তারা তাতিয়ে চলছেন জনতাকে। কেউ কেউ পল মেরির পরাকিয়া নিয়ে আজগুবি সাক্ষাৎকার নিয়ে লাইমলাইটে আসতে চাইছিলেন অন্য কোনোভাবে। বিংশ শতকের গোড়ায় রক্ষণশীল ইউরোপীয় সমাজ তখন ফুঁসছিল। এই মেয়েই কিনা আগে গর্বোদ্ধত সুরে বলেছিল, মানুষ হওয়ার যাবতীয় অধিকার আমাদের সমাজে পুরুষরাই মনোপলি নিয়ে রেখেছে। এই উদ্ধত কথাটা প্রত্যেকে কিন্তু মনে রেখে দিয়েছিল। উদ্ধত মেয়েকে এবার বাগে পাওয়া গেছে, সবাই এটাই ভাবছিল। মেরির স্বামী পিয়ের শুধু তার জীবনসঙ্গিনী ছিলেন না, ছিলেন গবেষণার সহকর্মী, ছিলেন তার কাছের বন্ধু। সেই পিয়ের হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, তারপরে তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু কাজেও উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। কি সাংঘাতিক সেই মানসিক বিপর্যয়ে তিনি একটা আশ্রয় খুঁজে পেয়েছিলেন কার কাছে? না, পদার্থবিদ পল লভেজের কাছে। পল ছিলেন পিয়ের কুরিরই ছাত্র, মেরির চেয়ে বছর 5 ছোট। পলের সঙ্গে মানসিক আদান প্রদানের মাধ্যমেই ক্রমশ মেরি তার জীবনের মূল স্রোতে ফিরে আসতে পেরেছিলেন। পল নিজেও বিবাহিত ছিলেন, যদিও তার স্ত্রীর সঙ্গে তার আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তারা বহুদিন ধরে আলাদা ছিলেন। দুই একাকিত্বে ভোগা বিজ্ঞানীর বন্ধুত্ব তখন দুজনকেই শান্তি দিচ্ছিল। কিন্তু পলের এই প্রাক্তন স্ত্রী জেনি কি করে যেন এই কিছু কিছু চিঠিপত্র হাতে পেয়ে গেছিল। তখন তিনি রাগে উন্মত্ত হয়ে মেরিকে খুন করার হুমকি দিয়েছিলেন। দেশের কাছে দেবী স্বরূপা মেরির ইমেজ একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, সেই চিঠিগুলোর মাধ্যমে মিডিয়ার হাতে পড়েছিল। ব্যাস, মিডিয়া তো লুপে নিয়েছিল। সাধারণ চিঠির ওপরে ক্রমাগত রং চড়িয়ে চড়িয়ে তারা রগরগে কেচ্ছা প্রচার করেছিল। এইভাবেই ম্যাডাম কুরিকে সমাজের কাছে ধিক্কার শুনতে হয়েছিল, তার কাল্পনিক প্রেমের কাহিনী শুনতে শুনতে। এই রকম একটা ঘটনার মধ্যে থেকেও ম্যাডাম কুরি যখন দ্বিতীয়বার তখন তিনি প্রাইজ দিতে গেলেন, তখন জলজান্ত মিথ্যাচারে হতবাক হয়ে গিয়েছিলেন শুনে। স্বামী পিয়ের জীবনের শেষ দিন পর্যন্ত মেরির প্রিয়তম বন্ধু ছিলেন। তিনি জীবিত থাকার সময়তেই পলের সঙ্গে ঘনিষ্ঠতা দূরের কথা, ভালোভাবে তার পরিচয় ছিল না মেরির, কিন্তু সে তাকে নিয়ে আজকে এইরকম একটা ঘটনা। সুতরাং বুঝতেই পারছেন, নোবেল জয়ী কিংবদন্তি ম্যাডাম কুরি, এই বিজ্ঞানী কুরি মেরি, এই নোবেল জয়ী বিজ্ঞানী সেই মেরি কুরির বাড়ি ঘেরাও করে জনতা বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিল। এদিকে বিজ্ঞানী পলের রিসার্চ সবই শুরু হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে ঘুরে দাঁড়ালেন। এইভাবেই তিনি জীবনটাকে কাটিয়েছিলেন। যাই হোক, এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্যে যে লড়াই করতে হলে কিন্তু মুখোমুখি দাঁড়াতে হবে। মুখোমুখি দাঁড়িয়েছিলেন বলেই তিনি আজকে এইভাবে যে জিতেছিলেন। অবজ্ঞাভাবে তিনি বলতে পেরেছিলেন, চাইলেই আমি এক গুলিতে পরকে আমি হারাতে পারতাম, কিন্তু আমি চাই না দেশ একজন বরেণ্য বিজ্ঞানীকে হারাক। পলের কথা তিনি এই কথা বলেছিলেন। যাই হোক, এইভাবে ঘটনাটি ঘটেছিল, আপনাদের সামনে তুলে ধরলাম। ঘটনাটি একটি সত্যি ঘটনা। এইটা আমি আগে যে কথাগুলি বলেছিলাম সেই কথাগুলির পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলি আমি বলতে
আবার বলছি, মানুষ হিসাবে দুবার নোবেল জয়ীর কৃতিত্ব ইতিহাসে একমাত্র উনিই পেয়েছিলেন প্রথম। সেই সব কুৎসাকে অবজ্ঞা করে, আঘাতকে তুচ্ছ করে, গুজবকে মুছে দিয়ে, সমস্ত আবর্জনাকে ঝেড়ে ফেলে তিনি নিজের কাজ করে গিয়েছিলেন। এখন আমরা তাকে পূজা করি। আপনার বলি যে কাজগুলো ঠিক রয়ে গেছে, বাকি সব হারিয়ে গেছে। এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো বিভিন্ন তথ্যসূত্র থেকে আমি পেয়েছি, এগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, ভালো থাকবেন।